ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি কেমিস্ট্রি টিউটোরিয়াল। আমি মৃত্যুঞ্জয় দাস। আজ আমি এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি যেটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে, কেননা তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কনসেপ্ট মিস করে যাবে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলে যেও না। তাহলে চলো আর বেশি কিছু না বলে চলে যাব আজকের ক্লাসে। আজকের বিষয় হলো, আজকে থেকে আমি 11-এর ক্লাস করছি। এই চ্যানেলের সামনে যারা পড়তে বসবে তখন কিন্তু তোমরা খাতা পেন এগুলো নিয়ে বসবে, কেননা যে বোর্ড ওয়ার্কগুলো বলবো, যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই লিখে রাখার প্রয়োজন রয়েছে, সেগুলো কিন্তু লিখে রাখবে। এরপর থেকে কিন্তু তোমরা 11-এর সমস্ত ক্লাস কিন্তু পেতে থাকবে। যতদিন এরকম লকডাউন থাকবে ক্লাসগুলো এইভাবে ফলো করো, আশা করি একটু হলেও তোমরা উপকার পাবে। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব ক্লাস 11-এর। তোমাদের আরও যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে, পিরিয়ডিক টেবিল, বন্ডিং, অ্যাটমিক স্ট্রাকচার তো রয়েছেই, হ্যাঁ, রসায়নের প্রারম্ভিক যে ধারণাগুলো, মূল কনসেপ্ট, এগুলো তো রয়েছেই প্রথমে একদম। সেগুলো আমি না গিয়ে আগে অ্যাটমিক স্ট্রাকচারটা বলছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই কাজে লাগে। এটা যদি না পড়া হয় তাহলে কোনো কিছুই তোমরা এগোতে পারবে না, সেই জন্য এই চ্যাপ্টারটা আগে আমি পড়িয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা শুরু করব অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত আলোচনা। এখানে 19বিংশ শতাব্দীর একেবারে প্রথম দিকে বিজ্ঞানী জন ডাল্টন প্রথম কিন্তু পরমাণু সম্বন্ধে তার সুচিন্তিত মতামতটি প্রদান করেন এবং সেখানে তার পরমাণুবাদটি প্রকাশ করেন। সেই পরমাণুবাদে বলা হয় কি না, পরমাণু কিন্তু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে কিন্তু ভাঙা যায় না। পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় প্রমাণিত হয়েছে না, পরমাণুকে কিন্তু ভাঙা যায়। পরমাণুকে কিভাবে ভাঙা যায়, পরমাণুর কি অংশ রয়েছে, যেহেতু তোমরা জন ডাল্টনের পরমাণুবাদ একদম ক্লাস 8-এ পড়েছো, 9-এও আছে, একটু 9-এর পরমাণুর গঠন চ্যাপ্টারটা রয়েছে, তোমরা আশা করি পড়েছো। এই কারণের জন্য এটা ডিটেলসে আমি যাচ্ছি না। জন ডাল্টনের পরমাণুবাদ, তার ত্রুটি অনেক ছিল, সেগুলো তোমরা আরেকবার যদি পারো দেখে নেবে। এই জন ডাল্টনের পরমাণুবাদের যে ত্রুটিগুলো ছিল, হ্যাঁ, সেই ত্রুটিগুলোর মধ্যে প্রথম হচ্ছে তিনি বলেছিলেন কি না, পরমাণু কিন্তু অবিভাজ্য, ভাঙা যায় না। কিন্তু আধুনিক বিজ্ঞানে আবিষ্কার হয়েছে না, পরমাণুকে আমরা 3 ভাগে ভাঙা যায়। পরমাণু 3টি কণা দ্বারা গঠিত, মূল 3টি কণা হয়েছে। একটাকে বলা হচ্ছে ইলেকট্রন, আরেকটা রয়েছে প্রোটন, আর একটা হলো নিউট্রন। এই 3টি হচ্ছে পরমাণুর একদম 3টি মূল কণা আর কি, বোঝা গেছে? এই যে ইলেকট্রনকে কিন্তু আমরা ই দিয়ে প্রকাশ করি, হয়েছে। প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি, আর নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করি। কখনো কখনো এটাকে ইলেকট্রনটাকে -E-1 এরকম দিয়ে প্রকাশ করি। এটা কখনো কখনো 1p1 বা 1h1 দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আরো অনেকভাবে প্রকাশ করা যায়। এটাকে 0n1 দিয়েও প্রকাশ করা হয়, বা শুধু n দিয়েও প্রকাশ করা যায়। এই পরমাণুর যে এই যে 3টি কণা ছাড়াও আরো কিন্তু অনেক সাব অ্যাটমিক পার্টিকেল রয়েছে, যেমন ধরো পজিট্রন, আরো অন্যান্য যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো রয়েছে, সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল গুলো কি কি না, পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো,
নিউট্রিনো, এই সমস্ত যে কণাগুলো। আর কিছু কিছু কম্পোজিট কণা রয়েছে, যেমন ধরো আলফা এই বা ডয়টেরিয়াম, এইগুলো যেগুলো হচ্ছে কম্পোজিট কিছু কিছু পার্টিকেল রয়েছে, কিছু কিছু কম্পোজিট পার্টিকেল রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে বা সংযুক্ত কণা বলা হয় এগুলোকে। যেমন ধরো হচ্ছে আলফা, আর একটা রয়েছে কি না ডয়টেরিয়াম। এই সমস্ত যে কম্পোজিট যে কণাগুলো, এগুলো উৎপন্ন হয় কখনো কখনো পরমাণু থেকে। যাই হোক, মোটামুটি এগুলো পরমাণুর টোটাল যে এগুলো পরমাণুর মধ্যে কি কি থাকে সেগুলো আমি বললাম। এরপর পরমাণুর গঠন সম্পর্কিত প্রথম একদম আদি যে মডেলটা, সেটাকে বলা হচ্ছে পাম্পুডিং মডেল। এই পাম্পুডিং মডেলটা কিন্তু কার না থমসনের। থমসনের পাম্পুডিং মডেলে কি বলা হয়েছে এটা নিয়ে আমি বেশি আলোচনা করব না, কারণ এটা পরবর্তীকালে এটা মানে অতটা বেশি জনপ্রিয়তা লাভ করতে পারেনি। পাম্পুডিং মডেলে বলা হয়েছে পুরো পরমাণুটা হলো একটি সুষম গোলক। হ্যাঁ, পুরো পরমাণুটা হলো কি একটা সুষম গোলক, ধনাত্মক আধান বিশিষ্ট সুষম গোলক, যেখানে যে ধনাত্মক যে আধানটা পুরো একটা সুষম ধনাত্মক আধান বিশিষ্ট একটা গোলক বলা হচ্ছে পরমাণুকে, যার মধ্যে কিন্তু ওই ইলেকট্রনগুলো সমানভাবে গ্রথিত থাকে, মানে সম ঘনত্বে গ্রথিত থাকবে। যেমন এটাকে পাম্পুডিং মডেল বলা হয় কেন? যেমন তরমুজ যদি কাটা হয়, তরমুজ কাটলে মাঝখানে কি দেখা যায়? মাঝামাঝি যদি কাটা কি দেখা যায় না লাল অংশ, এবং লাল অংশের মাঝে মাঝে কিন্তু তার বীজগুলো গ্রথিত থাকে। তাহলে এই বীজগুলোকে ইলেকট্রন হিসাবে এবং লাল অংশটাকে কিন্তু তার প্রোটনের যে মেঘ হিসাবে কল্পনা করা হচ্ছে, মানে সমান একদম আধান বিশিষ্ট একটা সম আধান বিশিষ্ট সুষম গোলক হিসেবে কল্পনা করা হয়েছিল পাম্পুডিং মডেলে। যাই হোক, এরপরে কিন্তু এসেছে কার মডেল না রাদারফোর্ডের পরমাণু মডেল। তোমরা রাদারফোর্ডের পরমাণু মডেল ক্লাস 9-এ কিন্তু অলরেডি পড়েছো। রাদারফোর্ডের পরমাণু মডেলটা তিনি কিভাবে পেয়েছিলেন? তিনি কিন্তু তার এই পরমাণু মডেলটা পেয়েছিলেন রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে। রাদারফোর্ড এর আলফা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষায় তিনি একটি ব্লক নিয়েছিলেন, সিসার ব্লক, যার মধ্যে কিন্তু একটা বিসমাথের আইসোটোপ ছিল, এটা সিসার ব্লক, এবং এখানে একটা লেডের স্লিট নিয়েছিলেন। এই পুরো ব্যবস্থাটা কিন্তু একটা বায়ুশূন্য স্থানে করা হয়েছে। ওকে, এরপরে একটা খুব পাতলা 0.004 মিলিমিটার সোনার পাত তিনি ব্যবহার করেছিলেন। এই সোনার পাত ব্যবহার করে তিনি এই পরীক্ষাটা করেছিলেন। এরপরে এই সমগ্র ব্যবস্থাটা কার মধ্যে ঘটানো হয়েছিল? সমগ্র ব্যবস্থাটা কিন্তু একটা বায়ুশূন্য স্থানে পরীক্ষা নলে করা হয়েছিল। এইখানে একটা এই গোলাকার বা মানে গোলাকার বলতে বৃত্তাকার টাইপের একটা জিঙ্ক সালফাইডের পর্দা লাগানো হয়েছিল। এইবার এই যে পরীক্ষাটা, এটা কিন্তু কার সিসার ব্লক, এখানের মধ্যে একটা বিসমাথের আইসোটোপ, যে তেজস্ক্রিয় আইসোটোপ, যেটা আলফা এমিটার হিসাবে কাজ করতে পারে। এখানে আলফা রশ্মি সোনার পাত ভেদ করে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিকে চলে যাচ্ছে এভাবে, এবং সেখানে গিয়ে কিন্তু জিঙ্ক সালফাইডের যে পরিক্ত পর্দা রয়েছে, গোলাকার যে পর্দাটাকে মুভ করা যায়, এইভাবে মুভ করে করে বিভিন্ন জায়গায় কিন্তু তার আলোক স্পটগুলো মানে বিন্দু, উজ্জ্বল আলোক বিন্দু সৃষ্টি হয়, যেখানে যেখানে স্পট সৃষ্টি করে, এবং সেখানেই তার কিভাবে বিচ্ছুরিত হয় আলো, এটা রশ্মিটা, আলফা রশ্মিটা বা আলফা কণাগুলো, এটা কিন্তু পরিষ্কার একটা ধারণা পাওয়া যায়। যাই হোক, তিনি কিন্তু ওভারঅল একটা ধারণা পান, যে ধারণাটা আমি বলে দিচ্ছি কিরকম। দেখো, এখানে মাঝে মাঝে এরকম ইলেকট্রন রয়েছে,
এরকম মাঝে মাঝে এরকম ইলেকট্রন রয়েছে, মাঝখানে যদি নিউক্লিয়াস থাকে, ম্যাক্সিমাম এটা আমি একটা আন্দাজে আঁকলাম, এখানে কিন্তু কোনো ধারণা পাওয়া যায়নি, জাস্ট দেখা যায় যে বেশিরভাগ যে আলফা রশ্মিগুলো মানে আলফা কণাগুলো কি হয় না এই সোনার পাতকে কিন্তু ভেদ করে চলে যাচ্ছে। খুব পাতলা সোনার পাত ব্যবহার করা হয়েছিল কেন, যেন খুব কম সংখ্যক পরমাণু থাকে এবং যাতে পরীক্ষাটা যতটা সম্ভব ভালো ফল পাওয়া যায়, সেই জন্যই তিনি খুব পাতলা সোনার পাত ব্যবহার করেছিলেন। এইবারে এই যে আলফা রশ্মিগুলো, ম্যাক্সিমাম আলফা রশ্মি কিন্তু এই পাতলা সোনার পাতটাকে ভেদ করে চলে যাচ্ছে, আর খুবই কম সংখ্যক আলফা রশ্মি কিন্তু এরকম 90 ডিগ্রি বা তার বেশি কোণে বেঁকে যাচ্ছে, কেউ সামান্য কোণে বিক্ষেপিত হচ্ছে, এটাও ঘটেছে, অথবা খুব রেয়ার সংখ্যক একটি কি দুটি সংখ্যক কণা যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসছে। ঠিক আছে, যে খুব একটি বা দুটি কণা যে পথে যাচ্ছে সে পথেই সেই পথেই ফিরে আসছে, সেই পাথওয়ে দিয়েই ফিরে আসছে। আবার এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা থেকে রাদারফোর্ড কিছু কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। সেই সিদ্ধান্তটাই তিনি পরবর্তীকালে রাদারফোর্ডের পরমাণু মডেল রূপে প্রকাশ করেন। ব্যাপারটা কি, এখানে সিদ্ধান্তগুলো কি কি সেগুলো একটু জেনে নেব। যেহেতু বেশিরভাগ সংখ্যক আলফা কণা এই সোনার পাতটাকে ভেদ করে চলে যাচ্ছিল, সেইখান থেকে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। প্রথম যে সিদ্ধান্তটা, এটা কি না, পরমাণুর বেশিরভাগ স্থান কিন্তু ফাঁকা, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। ওকে, আর যেহেতু খুব কম সংখ্যক আলফা রশ্মি সামান্য কোণে বা যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসছে, সেখান থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে নিশ্চয়ই পরমাণুর অতি অল্প জায়গার মধ্যে সমস্ত ভর কেন্দ্রীভূত রয়েছে, খুবই অল্প জায়গার মধ্যে। বোঝা গেছে? তাহলে যেহেতু খুবই কম সংখ্যক আলফা কণা যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসছে, মানে কি নিশ্চয়ই ওই আলফা কণার থেকে পরমাণুর মধ্যে আরো খুব বেশি ভারী একটা কণা, মানে খুব বেশি ভারী কোনো কিছু জিনিস রয়েছে, যে কারণে তার সঙ্গে কলিশন হওয়ার পরে যে পথে যাচ্ছে সে পথে, মানে ওকে নাড়াতে পারছে না, যে পথে যাচ্ছে সেই পথেই ফিরে আসছে। ঠিক আছে, এটাকে হেড অন কলিশন হয়ে যাচ্ছে, এই কারণের জন্য মুখোমুখি কলিশন হওয়ার জন্য সে কিন্তু ফিরে চলে আসছে। হয়েছে? এইবার দেখো, এই যে যে মানে যে পথে যাচ্ছে সে পথে ফিরে আসছে, এখান থেকে আমরা কি বলতে পারি না, পরমাণুর বেশিরভাগ পরমাণুর বেশিরভাগ ভর অতি অল্প স্থানে কেন্দ্রীভূত থাকে। এখান থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। আর কি, যেহেতু আলফা কণা একটা ধনাত্মক আধান বিশিষ্ট হিলিয়াম কণার স্রোত, সেই জন্য ও নিজে কিন্তু ধনাত্মক আধান, তাহলে সামান্য কোণে বিক্ষেপণ হওয়া বা একটা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষেপিত হওয়া মানে কি, সে নিশ্চয়ই পরমাণুর মধ্যে কোনো ধনাত্মক আধান বিশিষ্ট কণা রয়েছে। এই কারণেই কিন্তু এই আলফা কণাগুলো সামান্য কোণে বিক্ষেপিত হয়ে যাচ্ছিল। তাহলে নিশ্চয়ই পরমাণুর মধ্যে এমন কোনো জায়গায় একটা ধনাত্মক আধান রয়েছে যেখানে, যার দ্বারা কিন্তু সে বিকশিত হয়ে সামান্য কোণে বেঁকে যাচ্ছিল। অতএব আমরা এখান থেকে কি বলতে পারি যে পরমাণুর মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণুর মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট কোনো কণা রয়েছে, কোনো প্রকার কণা
বর্তমান। তাই কি হচ্ছিল না সামান্য কোণে বেঁকে যাচ্ছিল। এইভাবে তিনি রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে এই সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন। এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। এরপরে তিনি পরমাণু সম্পর্কিত যে মডেলটি প্রকাশ করেন সেটাই কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল রূপে পরিচিত। এইবারে আমরা রাদারফোর্ডের রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা সেটা কিন্তু জেনে নেব। ঠিক আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড পুরো পরমাণুটাকে কিন্তু দুটো অংশে বিভক্ত করেন। ঠিক আছে, একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে কি ইলেকট্রন মহল। এই পরমাণু সম্পর্কিত যে কথাগুলো তিনি বলেন সেটাই কিন্তু তার পরমাণু মডেল হিসাবে, মানে ওই যে সিদ্ধান্ত, যেসব সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন সেটাই কিন্তু তিনি পরমাণু মডেল রূপে প্রকাশ করেন। অতএব সেইটা প্রকাশ করতে গিয়ে তিনি পরমাণুকে টোটাল দুটো ভাগে ভাগ করেন। একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হলো গিয়ে ইলেকট্রন মহল। তা পরমাণুর প্রথমে তিনি ইলেকট্রন মহলের কথা গিয়ে বলতে পারেন, যে ইলেকট্রন মহলটাকে বলবো কেননা ইলেকট্রন মহলটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং পরমাণু নিউক্লিয়াসটাও গুরুত্বপূর্ণ সমানভাবে। হ্যাঁ, পরমাণুর বেশিরভাগ স্থানই কিন্তু ফাঁকা। কি বললাম? পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। প্রথম কথা, পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। এরপরে কি বলা হবে না, পরমাণুর সমস্ত ভরই তার কিন্তু পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। সমস্ত ভর, আমি শর্টে লিখছি, তোমরা বই থেকে ভালো করে আরো লেখা আছে পড়বে। সমস্ত ভর তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। পরমাণুর মোট ব্যাসার্ধের তুলনায় কিন্তু, যেহেতু তিনি দেখলেন যে টোটাল যে পরমাণুর আয়তন যে হিসাবে কিন্তু, হ্যাঁ, আর নিউক্লিয়াসের যে আয়তন সেটা বলা হয়েছে যে পরমাণুর মানে কোনো পরমাণুর ব্যাস তার নিউক্লিয়াসের মানে ব্যাসের কিন্তু 1,00,000 গুণ। তাহলে কি বললাম? কোনো পরমাণুর ব্যাস তার নিউক্লিয়াসের ব্যাসের কত গুণ? প্রায় 1,00,000 গুণ। এটুকু খেয়াল রাখবে। মানে ভাবতে পারছো 1,00,000 গুণ মানে 10⁵ গুণ। পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের 1,00,000 গুণ। এই কথাগুলো থেকে একটা কথা সাপোর্ট করছে এখানে, এই যে কথাটা, যেহেতু পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের ব্যাসের 1,00,000 গুণ, তার মানে কি নিশ্চয়ই, এবং সমস্ত তার ভরটা কেন্দ্রীভূত রয়েছে কোথায়? নিউক্লিয়াসে। তার মানে আমরা পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, সব কথাগুলো কিন্তু পরস্পর সাপোর্টিং হয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে তো? এরপরে কিন্তু যে পরমাণুর যে পুরো ভরটা তার নিউক্লিয়াসে রয়েছে, সেই নিউক্লিয়াসটার কি কি কম্পোজিশন রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে কিন্তু নিউট্রন প্রোটন একসঙ্গে সহাবস্থান করে। ঠিক আছে, তাহলে এরপরে বলা হবে কি, নিউক্লিয়াসটার মধ্যে কিন্তু নিউট্রন এবং প্রোটন একসঙ্গে কেন্দ্রীভূত থাকে, একসঙ্গে সহাবস্থান করে। এটা কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে সমস্ত যে নিউট্রন এবং প্রোটনগুলো একসঙ্গে সঙ্গবদ্ধ অবস্থা থাকে। নিউট্রন আমরা জানি হচ্ছে আধানবিহীন এবং প্রোটন আমরা জানি হচ্ছে ধনাত্মক। তার মানে টোটাল নিউক্লিয়াসটা কিন্তু কি ধনাত্মক আধানযুক্ত হয়। কিন্তু ওভারঅল পরমাণুটা কিন্তু কি আধানযুক্ত হয়? ওভারঅল পরমাণুটা কিন্তু নিউট্রাল হয়।
কোনো আধানযুক্ত হয় না। কেন? তার কেন্দ্রে যত সংখ্যক প্রোটন থাকে তার ইলেকট্রন মহলে ঠিক তত সংখ্যকই কিন্তু কি থাকে, মানে তত সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে কি বললাম, তার কেন্দ্রে যতগুলো প্রোটন থাকবে তার ইলেকট্রন মহলে কিন্তু ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে। এই প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান হয়, এই কারণের জন্য কিন্তু পরমাণুটা পসম হয়। হ্যাঁ, এই কারণের জন্য কি হয়, পরমাণুটা পসম হয়। এই কথাগুলো লিখলাম না আমি, আর প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আকারে লিখবে, তাহলে কিন্তু পুরো রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা সেটা কিন্তু এসে যাবে। এইভাবে কিন্তু টোটাল আমরা এটা বলবো। আরেকটা কথা এখানে বলা উচিত, যখন এই যে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে নিউক্লিয়াসের চারিদিকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। হ্যাঁ, তাহলে কি বললাম, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন মহলে তিনি যখন ব্যাখ্যাটা দেন, প্রথমে আমি মানে কি বললাম, পরমাণু কেন্দ্র মানে এমনি ইলেকট্রনের বেশিরভাগ স্থানই ফাঁকা, তারপর সমস্ত ভর তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, পরমাণুর ব্যাস নিউক্লিয়াসের 1,00,000 গুণ। এরপরে যখন ইলেকট্রন মহলের আমি ব্যাখ্যাটা দেব, ইলেকট্রন মহলটা কি বলবো না, পরমাণুর যেহেতু বেশিরভাগ স্থানই ফাঁকা, তার মানে কি ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, ওদের মধ্যে কিন্তু প্রচুর ফাঁকা স্থান সৃষ্টি হয়। বুঝতে পারলে তো? মানে এখানে যদি এইরকম নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের চারিদিকে এরকম বিভিন্ন কক্ষপথ যে রয়েছে, এই কক্ষপথে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ এরকম পরপর যখন আসবে, এই যে ইলেকট্রনগুলো এখানে থাকবে, এই ইলেকট্রনগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ফাঁকা স্থানের সৃষ্টি হবে। এই ফাঁকা স্থানের জন্যই কিন্তু এই ইলেকট্রন মহলের ঘনত্ব কিন্তু অনেক কম। আর এই যে নিউক্লিয়াসের ঘনত্ব, সর্বাধিক ঘনত্বযুক্ত অঞ্চল কিন্তু এই নিউক্লিয়াসটা। আর ইলেকট্রনগুলো যখন ঘুরবে, ইলেকট্রনগুলো যখন আবর্তন করবে, হ্যাঁ, এই মানে নিউক্লিয়াসের চারিদিকে, তখন কিন্তু তার বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে এবং সেই সময় একটা অপকেন্দ্র বল অনুভব করবে। আবার যেহেতু ইলেকট্রন নেগেটিভ আধান আর প্রোটন কিন্তু পজিটিভ আধান, তাহলে নেগেটিভ পজিটিভ একটা আকর্ষণ বল হয়, এবং সেই আকর্ষণ বল তার অপকেন্দ্র বল দ্বারা কিন্তু কি হয়ে যাবে, যেটা কেন্দ্রাতিক বল, সেটা সেই কেন্দ্রাতিক বল দ্বারা কি হয়ে যাবে, পরস্পর প্রশমিত, মানে সমান হয়ে যাবে, যে কারণের জন্য ইলেকট্রনগুলো একটা ফিক্সড জায়গায় থাকবে, কখনোই নিউক্লিয়াসের উপর এসে ঝাঁপিয়ে পড়ে না। বুঝতে পারলে তো? এটা কিন্তু এটাই হলো গিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা কি জানতে পারলাম, যে রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা জানতে পারলাম কি না, একটা ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো আবর্তন করে। ইলেকট্রনগুলো কি আধান? নেগেটিভ আধান। তাহলে নেগেটিভ আধান ঘুরছে কার দিকে, মানে কার চারিদিকে? তাহলে নেগেটিভ আধান এটা নেগেটিভ আধান আবর্তন করছে কার চারিদিকে? পজিটিভ আধানের চারিদিকে। সোজা কথায় বললে এটাই বলা হবে। এবং তাহলে ঘোরার সময় আমরা কি জানি, তড়িৎ গতিবিদ্যার সূত্র অনুসারে আমরা জানি, যখন একটা পজিটিভ চার্জের চারিদিকে একটা ঋণাত্মক আধান মানে নেগেটিভ চার্জ যখন আবর্তন করবে, তখন কিন্তু এখানে একটা কি সৃষ্টি হবে, তখন কিন্তু একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে। এই তড়িৎ ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটা কি করবে, তার আধানকে মানে তার আধানটাকে কি করবে না, ছড়িয়ে দিতে থাকবে। তার আধানটা কিন্তু আস্তে আস্তে বিকিরণ করতে থাকবে, তার চার্জটাকে আস্তে আস্তে কমাতে থাকবে। এবং এই যখন শক্তির আকারে অবস্থাটা বিকিরণ করে, এই যে ইলেকট্রনটা যখন শক্তি বিকিরণ করবে, অর্থাৎ আধান চার্জটাকে যখন বিকিরণ করবে, সেই চার্জটা বিকিরণ করার সময় কি হবে, তার শক্তি আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে শক্তি কমতে কমতে এক সময় কি হবে, যত শক্তি কমবে তত তার বৃত্তাকার কক্ষপথে ব্যাসার্ধ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কমতে কমতে এইভাবে স্পাইরাল হইতে, অর্থাৎ কুণ্ডলীকৃত আকারে এসে এক সময় নিউক্লিয়াসের উপরে ঝাঁপিয়ে পড়বে, অর্থাৎ পরমাণুটা ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি তা হয়? বাস্তবে সেটা কিন্তু হয় না। অতএব রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু কি পারলো না, রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারলো না। অতএব রাদারফোর্ডের পরমাণু মডেল পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে না। পরমাণুর স্থায়িত্ব
ব্যাখ্যা করতে পারে না। ওকে, 2 নম্বর, এই যে ইলেকট্রনটা যে শক্তি বিকিরণ করছে, এই বিকিরণ করার সময় কিরকম ওয়েতে বিকিরণ করে বলতো? যে এক নাগাড়ে কিন্তু শক্তি বিকিরণ করে। ধরো এইরকম হয় না কখনো যে ইলেকট্রনটা শক্তি বিকিরণ করলো, আবার কিছুক্ষণ পরে আবার একটু থেমে গেল, আবার একটু শক্তি বিকিরণ করলো, এভাবে কিন্তু হয় না, মানে বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে না। এটা কিন্তু এই শক্তির বিকিরণটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে হয়, বুঝতে পারলে? তাহলে শক্তির বিকিরণটা যদি নিরবিচ্ছিন্নভাবে হয়, তাহলে এক্ষেত্রে যে নিরবিচ্ছিন্ন বিকিরণের ফলে যে বর্ণালীটা পাওয়া যাবে সেটা কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়া উচিত, অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রামটাই কিন্তু এখানে এক্সপেক্টেড। কিন্তু বাস্তবে যেটা পাওয়া যায় সেটা কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে লাইন স্পেকট্রাম পাওয়া যায়, অর্থাৎ রেখা বর্ণালী পাওয়া যায়। এই রেখা বর্ণালীর উৎপত্তি কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। তাহলে কি বললাম? রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, হ্যাঁ, কি ব্যাখ্যা করতে পারে না? রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করতে পারে না। রেখা কার? না, হাইড্রোজেনের। এটা বলবে হাইড্রোজেনের রেখা বর্ণালীর উৎপত্তির ব্যাখ্যা করতে পারে না। ওকে, তাহলে আমরা দুটো ত্রুটি পেলাম, একটা হচ্ছে পরমাণু স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারলো না, আর একটা হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালীর উৎপত্তি ব্যাখ্যা করতে পারলো না। এই কারণের জন্য রাদারফোর্ডের যে পরমাণু মডেলের পরে এটাকে তারপরে আরো পরপর মডিফাই হয়েছে। তারপরে হয়েছে বোরের পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর একটা পরমাণু মডেল প্রকাশ করেন, সেটা কিন্তু বোরের পরমাণু মডেল হিসেবে পরিচিত। সেটা এর পরের ক্লাসে পড়বো আমরা। তারপরে সোমারফিল্ডের মডিফিকেশন আছে। আর বোরের পরমাণু মডেল পড়ার পরে বোরের পরমাণু মডেলে কিন্তু অনেক ক্যালকুলেশন আছে, ওই তার যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলোও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, সেগুলো জানবো। অতএব এর পরের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। আজকে এই পর্যন্ত, পরের দিনের পরের ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং তোমাদের সাবজেক্ট সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের পাশে আছি। এর পরের ক্লাসে থাকছে আরো নতুন কিছু। অতএব আমরা নতুন কিছু জিনিস নিয়ে কিন্তু আবার এর পরের ক্লাসে আসবো। তোমরা কিন্তু অবশ্যই থাকবে। কেমন? টাটা।